আমি অর্চিতা শীল। আমি ইগনুর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 131 এর ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি এই বিষয়টির ওপরে আমার বক্তব্য রাখবো। ইউনিট 1 কে নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। গুড আফটারনুন বা শুভ অপরাহ্ন। আজকে ইউনিট 1 এ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স বা রাজনীতি কাকে বলে বা রাজনীতির অর্থ ও প্রকৃতি কি। রাজনীতি কথাটি উচ্চারণ যখন আমরা করি তখন সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধারণা সৃষ্টি হয়। অনেকে মনে করেন যে রাজনীতি মানেই পার্টি বা দল সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে বা রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হতে পারে। অনেকে আবার বলেন যে রাজনীতির যথার্থতা যদি বিচারই করতে হয় তবে সত্যি রাষ্ট্র বা দলকে নিয়ে সেই আলোচনাটাকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত, কিন্তু এই ধারণাটি ঠিক নয়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল একটা ভালো কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে পলিটিক্স ইজ অ্যান ইউনিভার্সাল অ্যাক্টিভিটি, অর্থাৎ রাজনীতি হচ্ছে একটি সার্বজনীন ক্রিয়া। এই প্রসঙ্গে বলতে গিয়ে বল বলেন যে রাজনৈতিক কার্যাবলী শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষেত্র, পার্লামেন্ট, সংশ্লিষ্ট বিষয়গুলির সঙ্গে যুক্ত থাকে না বা শুধুমাত্র তা দলীয় রাজনীতির সমর্থক বা দলীয় রাজনীতিবিদদের কলা কৌশলকে বোঝায় না। এই প্রসঙ্গে বলতে গিয়ে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিও দারুণভাবে রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তাদের মতে রাজনীতি হলো অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য গভর্নেন্স অফ এ কান্ট্রি অর এরিয়া। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী পলিটিক্স অ্যান্ড হিজ প্রেডিসেসর্স, মানে এই পলিটিক্স বলছি প্লেটো অ্যান্ড হিজ প্রেডিসেসর্স, অর্থাৎ প্লেটো এবং তার যারা অনুগামীরা ছিলেন তারা রাজনীতিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে পলিটিক্যাল থট ওয়াজ বর্ন ইন গ্রিস, অর্থাৎ বলা যেতে পারে রাজনৈতিক চিন্তা ভাবনার প্রথম জন্মস্থান হিসেবে আমরা কিন্তু গ্রিসকে পেয়ে থাকি। গেটেল ম্যাকিয়াভেলিকে রাজনীতি ব্যাখ্যা করার প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলিকে এভাবে বলেছিলেন যে দ্য ফার্স্ট রিয়ালিস্ট ইন পলিটিক্স শাস্ত্রে কিন্তু ম্যাকিয়াভেলিকে পেয়ে থাকে। অর্থাৎ কেন তাকে বলা হয় বাস্তববাদী? বলা হয় এই কারণেই যে ম্যাকিয়াভেলি প্রথম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি প্রথমেই রাজনীতিকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন। তাই পলিটিক্সকে সংজ্ঞায়িত করতে গিয়ে আরো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যেমন রাষ্ট্রবিজ্ঞানী গ্লাসওয়েল এবং কাপল্যান বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের যদি আলোচনাকে আমাদের আনতে হয় তাহলে সেই আলোচনা মূলত অনেকে বলেন যে it is a concept of বা বলতে পারো the study of politics is the study of influence and influential, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূলত সাধারণত প্রভাব এবং প্রভাবশালীদের নিয়েই তৈরি হয়। এবার ডেভিড ইস্টন সাহেব ও রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করতে গিয়ে একটা বিশাল কথা বলেছিলেন বা খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো যৌথ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, অর্থাৎ কালেক্টিভ ডিসিশন মেকিং প্রসেস। এই প্রক্রিয়া সাধারণত সমাজের রাজনৈতিক ব্যবস্থাকে একটা রূপ দেয় যার কাজ হচ্ছে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন বা বরাদ্দ, অর্থাৎ অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস। অ্যান্ড্রু হেইড সাহেবও সে কথা বলতে গিয়ে বলেছেন যে তাহলে কি বলা যায়, তাহলে যদি বিস্তৃত অর্থে রাজনীতিকে ব্যাখ্যা করার আমরা চেষ্টা করি, অর্থাৎ পলিটিক্স ইন ইটস ব্রডার সেন্স ইজ দ্য অ্যাক্টিভিটি থ্রু হুইচ people make, preserve and amend the general rules under which they live। অর্থাৎ তার মানে কি পলিটিক্সকে যদি বিস্তৃত অর্থে ব্যবহার করতে হয়
তাহলে বলা যেতে পারে মানুষের সেই সমস্ত ক্রিয়া প্রক্রিয়া যে মাধ্যমে মানুষ কিছু তৈরি করে, কিছুটা রক্ষণ করে বা কিছু সংশোধন করে, কিগুলো সংশোধন করে যার মাধ্যমে মানুষ তার জীবনটাকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারে। অন্যদিকে মার্কসিজমে কি বলা হয়? মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতি হলো এমন একটি ক্লাস স্ট্র্যাটিফাইড কনসেপ্ট অর্থাৎ শ্রেণীগত ধারণা যা ক্ষমতাকে কার্যকর করার কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। এছাড়াও রাজনীতি গঠনের পেছনে অর্থনৈতিক উপাদান বা ইকোনমিক ফ্যাক্টরের একটা বিশাল অবদান থাকে। তাই এই প্রসঙ্গে বলতে গিয়ে লেনিন সাহেব বলেছিলেন যে রাজনীতিকে বরং বলা যেতে পারে অর্থনীতির ঘনীভূত প্রকাশ। এইভাবেই তিনি রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যারা আধুনিক রাজনীতিবিদ, যারা মার্কসিজমের পোস্ট মার্কসিয়ান থট নিয়ে আলোচনা করেছেন, তাদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে র্যালফ মিলিব্যান্ড। তিনি বলেছিলেন যদি মার্কসীয় রাজনীতিকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে মার্কসীয় রাজনীতির তত্ত্বের মূলে রয়েছে সাধারণত কনফ্লিক্ট, একটা কনসেপ্ট অফ কনফ্লিক্ট, বা বলা যায় যে একটা দ্বন্দ্ব সংঘাতের ধারণা দেখা যায়। সুতরাং এতগুলো তো ডেফিনিশন বা এতগুলো আমরা আলোচনা করলাম বা সংজ্ঞা করলাম যারা বিভিন্ন আসপেক্টে বা বিভিন্ন দিক থেকে রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। রাজনীতি সম্পর্কে যদি অন্যতম আধুনিক ধারণাকে দেখা যায় সেখানে আমরা একটু ফেমিনিস্ট অ্যাপ্রোচকেও নিয়ে আসতে পারি বা নারীবাদী ধারণাকে নিয়ে আসতে পারি। নারীবাদীরা রাজনৈতিক চিন্তার মূল স্রোতকে সাধারণত বলেছেন যে কিছুটা পেট্রিয়ার্কাল, সেটা আমাদের স্বীকার করে নিতে হবে, বা পুরুষতান্ত্রিক বলে আখ্যায়িত করেছেন। কেন? তাদের মতে হচ্ছে আজও যদি অনেক সমাজ ব্যবস্থা দেখি সেখানে সেই সমাজ ব্যবস্থা হচ্ছে পেট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ। এই পুরুষতান্ত্রিক সমাজে সাধারণত দেখা যায় যে ব্যক্তিগত ক্ষেত্র যেমন ফ্যামিলি ইত্যাদি ক্ষেত্রে দেখা যায় যে পরিবার সেটাকে রাজনীতির বাইরে রেখে কার্যত কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে কিন্তু সবসময় একটা টেন্ডেন্সি থাকে নারীদের পার্টিসিপেশন বা অংশগ্রহণের বিরোধিতা করা হয়, এবং সাধারণত পুরুষরা সাধারণত নারীদের আজও কিন্তু একটা কমোডিটি বা গৃহের কমোডিটি বা গৃহ সামগ্রী হিসেবে অনেকটাই গণ্য করে থাকেন। এই ধারণা থেকে বেরিয়ে এসে প্রগতিশীল নারীবাদীরা বা র্যাডিক্যাল নারীবাদী ধারণা যারা পোষণ করেন তারা বলেছেন যে না, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং রাজনীতির পরিধিকে তারা উল্টে বলা যায় যে ব্যক্তিগত তথা পারিবারিক ক্ষেত্র পর্যন্ত সেটাকে প্রসারিত করার চেষ্টা করেছে। তাই বলা হয়েছিল যারা সেকেন্ড ওয়েভ নারী ফেমিনিজম নিয়ে আলোচনা করেন বা দ্বিতীয় তরঙ্গের নারীবাদ নিয়ে আলোচনা করেন তাদের একটা প্রধান কনসেপ্ট বা প্রধান স্লোগানই ছিল দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, অর্থাৎ মানুষের যে ব্যক্তিগত জীবন সেখানেও কিন্তু রাজনীতির ছোঁয়া দেখতে পাওয়া যায়। অ্যান্ড্রু হেউড সাহেব রাজনীতিকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে সেই জন্য তিনি চারটে আসপেক্ট বা চারটে দিক থেকে রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন? প্রথমত বলা হয়েছে ঠিক আছে রাষ্ট্র তো নিজে নিজে চলতে পারে না, রাষ্ট্রকে চালাতে গেলে একটা টুল বা যন্ত্রের প্রয়োজন হয়, এবং সেটা কি সাধারণত উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের সেই যন্ত্র হচ্ছে গভর্নমেন্ট বা সরকার। সুতরাং দেখা যায় যে সরকার পরিচালনা একটা টেকনিক হিসেবে বা কৌশল হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ পলিটিক্স ক্যান বি ডিপিক্টেড অ্যাজ দ্য আর্ট অফ এ গভর্নমেন্ট। দ্বিতীয়ত বলা যেতে পারে একটা জনপরিসরের বিষয় হিসেবে রাজনীতি ব্যাখ্যায়িত হতে পারে। দ্য পলিটিক্স ক্যান বি ডিটেক্টেড অ্যাজ আ সাবজেক্ট ম্যাটার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তৃতীয়ত দেখা যায় যে সমঝোতা এবং সহমতের বিষয় হিসেবে আমরা পলিটিক্স বা রাজনীতিকে ব্যাখ্যা করতে পারি। চতুর্থত বলা হচ্ছে ক্ষমতা হিসেবে রাজনীতি, অর্থাৎ পলিটিক্স ক্যান বি নোটেড
as the power concept, এই হিসেবেও আমরা রাজনীতিকে ব্যাখ্যা করতে পারি। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে নেচার অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির প্রকৃতি কি। সেখানে বলা যায় যদি বলা হয় পলিটিক্স ইনভলভস reconciling such differences through discussions and persuasions, অর্থাৎ রাজনীতির আলাপ আলোচনা এবং প্ররোচনার মধ্যে একটা সবসময় সমঝোতা বা পুনর্মিলনের চেষ্টা করে থাকে পলিটিক্স বা রাজনীতি। এবং সেখানে কমিউনিকেশন বা যোগাযোগ রাজনীতির সাধারণত একটা কেন্দ্রবিন্দু বা মেন ফোকাস পয়েন্ট বা সেন্ট্রাল কোর বিষয় বা কোর সাবজেক্ট হিসেবে সাধারণত যোগাযোগের বা কমিউনিকেশনের একটা বিশাল গুরুত্বতা বা ইম্পর্টেন্স রয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ বা পলিটিক্যাল ডিসিশন বিকামস অ্যান অথরিটেটিভ পলিসি। অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন যে এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক সময় একটা কর্তৃত্বমূলক পলিসি মেকিং, নীতি তৈরির একটা কাজ হিসেবেও পলিটিক্সকে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা সাধারণত যখন একটা গ্রুপ বা গোষ্ঠীর মধ্যে বসবাস করি, যখন একটা গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সাধারণত দেখা যায় যে গোষ্ঠীগুলো কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং এই গোষ্ঠীগুলো ভবিষ্যতে সাধারণত বিভিন্ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রেও যথেষ্ট উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। সুতরাং একটা বলা যায় যে সামাজিক জীব হিসেবে কিন্তু মানুষের জীবনে রাজনীতির একটা গুরুত্বতা রয়েছে। এরপর আমরা রাজনীতিকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি? সেটা হচ্ছে পলিটিক্স অ্যাজ আ ভোকেশন, অর্থাৎ পেশা হিসেবে রাজনীতি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে গণতন্ত্রের বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়। আসলে পৃথিবীর বেশিরভাগ দেশে সাধারণত লিবারেল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা পরিলক্ষিত হয়ে থাকে। বিশুদ্ধবাদীরা কথা বলে থাকেন যে এদেশে অনেক দেশেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে যত দিন এগোচ্ছে, যত সমাজ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যত সমাজ জটিল থেকে জটিলতর হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গণতন্ত্রের যে প্রকৃত বৈশিষ্ট্য, সেখানে দেখা যাচ্ছে সেটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে। অনেক রাষ্ট্র নাগরিকদের পরিবর্তে সেখানে দেখা গেছে যে সেখানে অনেক সময় একটা অটোক্রেটিক অর্থাৎ স্বৈরাচারমূলক একটা শাসন ব্যবস্থারও একটা টেন্ডেন্সি বা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং দার্শনিক বা পলিটিক্যাল সায়েন্টিস্ট রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের কথাও আমরা উল্লেখ করতে পারি। এবং তিনি বলেছিলেন যে বলা হয়েছে যে তিনি একটা কর্তব্য বা বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলেন। কি বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন? যার অর্থ দাঁড়াচ্ছে পেশা বা বৃত্তি হিসেবে পলিটিক্স বা রাজনীতি। বিশেষজ্ঞরা বলেন যে ম্যাক্স ওয়েবারের এই তত্ত্ব আজকের দিনে ভীষণ রেলিভ্যান্ট বা অনেকটা রেলিভ্যান্সি নিয়ে কাজ করে, অর্থাৎ আজকের দিনে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে। কারণ বর্তমানে দেখা যায় যে রাজনৈতিক নেতারা আজকের দিনে যুক্তির পক্ষে হাঁটার পরিবর্তে সাধারণত ভোটারদের মন জোগানোর জন্য সময় চেষ্টা করে থাকেন। তাদের মন পেতে তারা কার্যক্রিয়া সমাধান করে থাকেন বা কার্যপ্রক্রিয়া করে থাকেন। এবং শুধু তাই নয়, তারা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেন এবং সেইভাবেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবং সেখানে তাই আজকে দেখা যায় যে যারা রাজনীতিবিদ হন বা পলিটিশিয়ান হন, তাদের মধ্যে সাধারণত একটা ক্ষমতা অ্যাকোয়ার বা পাওয়ার অ্যাকোয়ার করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা ভীষণভাবে লক্ষিত হয়। সুতরাং ক্ষমতাশালী, আমি পাওয়ারফুল হয়ে উঠবো, এটাই সাধারণত রাজনৈতিক নেতাদের একটা লক্ষ্য বা এইম হয়ে দাঁড়াচ্ছে।
এবং পাশ্চাত্যের তুলনায় যদি আমরা দেখি, নিশ্চয়ই ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে এটা লক্ষিত হয়ে থাকে, তবে যদি তুলনামূলক বিচার করি বা কম্প্যারেটিভলি আলোচনা করার চেষ্টা করি, অ্যানালাইজ করার চেষ্টা করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে অনেক বিশেষজ্ঞগণ বলেন যে এই পরিপ্রেক্ষিতে এশিয়ার পরিস্থিতি, কন্ডিশন অফ দ্য এশিয়ান কন্টিনেন্টে যদি দেখো, সেটা অনেক বেশি আরো বেশি কমপ্লিকেটেড বা জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ম্যাক্স ওয়েবার আরেকটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে রাজনীতি একটি ভিন্ন ধরনের কিন্তু একটা কার্য প্রক্রিয়া, যার নিজস্ব কিছু খুব কঠোর বা কিছু নিষ্ঠুর কিছু নিয়ম কানুন সেখানে রয়েছে। রাজনৈতিক দলে সাধারণত নেতা এবং দলীয় অভিজাত, অর্থাৎ আমরা অনেক সময় পরবর্তীকালে দেখব যে এলিট যারা সম্প্রদায় থাকে, তাদের মধ্যে এক ধরনের কিন্তু কনফ্লিক্ট বা ক্ষমতার দ্বন্দ্ব চলবে সব সময় বা কন্টিনিউয়াসলি। রাজনীতিবিদদের দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো কর্তৃপক্ষ দেখা যায় না, অনেক সময় কোনো কর্তৃপক্ষ থাকে না। ঠিক পথে রাজনীতি যে বিদদের দ্বারা চালিত হবে সেটাও অনেক সময় হয় না। এবং রাজনীতিদের পক্ষে বলা যায় যে এই ধরনের পলিটিক্যাল সিনারিওতে বা পলিটিক্স এর ক্ষেত্রে, অর্থাৎ দেখা যাচ্ছে বর্তমানে যেহেতু সমাজ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, অনেক বেশি পলিটিসাইজড হয়ে যাচ্ছে, তার ফলে অনেক সময় সেখানে দেখা যায় যে মরালিটি ব্যাপারটা আর ততটা থাকে না। অর্থাৎ যেকে আমরা বলতাম যে বিশুদ্ধ পবিত্র থাকা বা একটা পুরো পিওর অনেস্টি তাদের মধ্যে থাকবে, সেটা কিন্তু অনেক পক্ষে পসিবল হচ্ছে না বা সম্ভব হচ্ছে না। তবে বলা যায় যে রাষ্ট্র হচ্ছে, সেখানে নিশ্চয়ই একটা লেজিটিমেসির ব্যাপার থাকে, অর্থাৎ বৈধ ক্ষমতা প্রয়োগে এক ধরনের বা প্রদর্শনে এক ধরনের একচ্ছত্র অধিকার থাকার একটা যন্ত্র হিসেবে আমরা কিন্তু স্টেট বা রাষ্ট্রকে দেখে থাকি। তাই রাজনীতি সম্পর্কে বহুল চর্চিত বক্তব্য হচ্ছে যে রাজনীতির কিন্তু আলটিমেটাম বলে কিছু নেই, অর্থাৎ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এবং সেখানে কেন, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মালয়েশিয়ার করতে কথাবার্তা বলতে পারি। মালয়েশিয়া একটা দেশ, সেটা নিশ্চয়ই জানেন। সেখানে দেখা গেছে যে মালয়েশিয়ায় অনেক বৃদ্ধ বয়সে মাহাথির মোহাম্মদ, বলা যায় যে তিনি কিন্তু চমক জাগিয়ে আবার ক্ষমতার কেন্দ্রে ফিরে এসেছিলেন। সুতরাং রাজনীতিতে কার কতখানি দায়িত্ব থাকবে, কে কোথায় তার দায়িত্ব শেষ করবে, এরম ভাবে বলা যায় না। তাই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে অনেকে মনে করেন। তাই একজনের সে যদি সত্যিকারের রাজনীতিবিদ হয়, তার কাছে কিন্তু রাজনীতি একটা ভোকেশন বা পেশা হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র এইটুকু বলেই কিন্তু ম্যাক্স ওয়েবার ক্ষান্ত হননি, এবং সেখানে তারা বলেছেন যদি সত্যি একটা পিওর অনেস্টি নিয়ে যদি একজন রাজনীতিবিদকে চলতে হয়, তবে তার মধ্যে কিন্তু কিছু কিছু গুণ থাকা প্রয়োজন বা এই গুণগুলো থাকতে হবে। তাহলে কি কি গুণ থাকতে হবে, এবারে এই কথায় আসা যেতে পারে। এই গুণগুলো হচ্ছে সাধারণত প্যাশন বা গভীর আবেগের কথা বলা হচ্ছে। দায়িত্ব সম্পর্কে সে ফুলি কনসাস বা সচেতন থাকবে, এবং সেখানে বলা হচ্ছে এছাড়াও প্রপোর্শন হিসেবে তার যথেষ্ট কনসাসনেস বা জ্ঞান তার মধ্যে থাকবে। রাজনৈতিক নেতার সামনে একটি কারণ আছে, তিনি শুধু ক্ষমতার জন্যই কিন্তু বুভুক্ষু থাকবেন না, অর্থাৎ শুধু ক্ষমতা অ্যাকোয়ার করব এই ধারণাটাও কিন্তু থাকবে না বলে তিনি মনে করেছিলেন। এবং শুধু ক্ষমতার নেতা লিখিতে নিয়ে একটা অভীষ্ট লক্ষ্যে কখনো কোনো রাজনীতিবিদের পক্ষে যাওয়া সম্ভব হয় না বলে তিনি মনে করতেন। অন্যদিকে তাহলে তার বদলে কি থাকতে হবে একজন নেতার মধ্যে? একজন নেতার মধ্যে থাকতে হবে তার মরালিটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান, অর্থাৎ নৈতিক মানদণ্ড এবং নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে ধারণা। অর্থাৎ কোনো কাজ যদি বা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমার চলে, কি লক্ষ্যে আমি এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিটা নিচ্ছি সেটাও কিন্তু আমাকে ভালোভাবে বুঝতে হবে, বা আমার এই সম্পর্কে সম্যক ধারণা প্রয়োজন আছে।
সাইমালটেনিয়াসলি এর সঙ্গে যুক্ত করতে হবে কোনো কিছুকে জাস্টিফাই করার এবিলিটি, অর্থাৎ বিচার করার যোগ্যতা এবং দায়িত্ব সম্পর্কে ভীষণভাবে কসাস বা সচেতন হতে হবে। যখন একজন নেতা, বলা যেতে পারে যে অনেক সময় দেখা গেছে যে কখনো কখনো অনেক সময় যদি কোনো মহৎ উদ্দেশ্যে কোনো কাজ করতে হয়, তবে একজন রাজনীতিবিদও তখন কি করবে, সেক্ষেত্রে মহৎ উদ্দেশ্য নিতে গেলে যদি সেক্ষেত্রে আলটিমেটলি সকল মানুষের যদি উপকার হয়, তবে সেক্ষেত্রে অনেক সময় অন্য একটু মাঝে মাঝে বিপথ বা ডিসঅনেস্টিও দেখানো যেতে পারে। এবং এই প্রসঙ্গে বলা হচ্ছে সেটা কারা করতে পারেন একমাত্র যারা মেটেরিয়ালিস্টিক পলিটিক্স নিয়ে কাজ করেন, অর্থাৎ যারা বাস্তববাদী, এবং সেক্ষেত্রে তারা কিন্তু চারপাশ দেখে প্রয়োজনে তারা সেই ডিসিশন নিতে পারেন, এবং যদি প্রয়োজন হয় সেখানে তিনি আন্ডারস্ট্যান্ডিংও আসতে পারেন বা আপোষও আসতে পারেন। তাহলে রাজনীতিকে কি আদৌ পেশা বলা যেতে পারে? এশিয়ান রাজনীতিবিদদের মধ্যে যদি এই আলোচনাটাকে উঠিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যায় যে এশিয়ার রাজনীতিবিদদের মধ্যে সেই মত কখনোই খুব একটা বলা যায় না জোরালো হয় না। অর্থাৎ এখানকার রাজনীতিবিদদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, বা তারা বলে থাকেন যে স্রেফ জনগণের সেবা করতেই তারা নাকি রাজনীতিতে এসেছে, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মাস পিপল অফ দ্য সোসাইটি। সেক্ষেত্রে তারা রাজনীতিতে পা রেখেছেন এবং তাদের মধ্যে অন্য কোনো এম থাকে না বা উদ্দেশ্য থাকে না। কিন্তু যদি মেটেরিয়ালিস্টিক পলিটিক্স এর কথা ভাবি, বাস্তববাদী রাজনীতির কথা ভাবা যায়, সেখানে দেখা যায় যে বিভিন্ন সময় গড়ে ওঠা বিভিন্ন ধরনের করাপশন বা দুর্নীতি অভিযোগও সেখানে আসে, এবং সেখানে দেখা যায় যে তাহলে দত্তক যে আগের যে অর্থ যে স্রেফ জনগণের সেবা করার জন্যই রাজনীতিবিদরা রাজনীতিতে পা রেখেছেন, এই বিষয়টি কিন্তু মিথ্যা হয়ে যায়। গণতন্ত্র নিয়ে সমাজবিজ্ঞানী ওয়েবার তার নিজস্ব একটা প্রয়োজনীয় বা খুব পসিবল একটা দৃষ্টিভঙ্গি বা আসপেক্ট নিয়ে বিচার করেছেন। কি বলেছেন? তার মতে একটি আধুনিক দেশ যখন স্বাধীনতার পর সে ডেমোক্রেসির পথে হাঁটতে শুরু করে, তখন তার মধ্যে দুটো বিকল্প পথ খোলা থাকে। তার কাছে সাধারণত দুটো বিকল্প পথ থাকে। একটা হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, আর একটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় চক্রের শাসন। এই দুটো বিষয় গুরুত্বতা বা ইম্পর্টেন্স পেয়ে থাকে। এই পদ্ধতিটি শুধুমাত্র দেখা যায় যে এক্ষেত্রে এই পক্ষ এবং তারা ওয়েবারের কথা বলতে গিয়ে বলা যায় যে এরা অনেক সময় দেখা গেছে খুব সেলফ ইন্টারেস্টেড হয়, অর্থাৎ নিজেদের স্বার্থে তাড়িত হয়ে কাজ করে, এবং রাজনীতি থেকে তারা কিন্তু অনেক সময় অনেক কিছু গেইন করার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় যে নেতৃত্ব নির্ভর গণতন্ত্রের শাসনও হতে পারে, যেটাকে আমরা লিডারশিপ ডেমোক্রেসি হিসেবে সাধারণত আখ্যায়িত করতে পারি। এই প্রক্রিয়ায় সাধারণত একজন সম্মোহনী গুণ বিশিষ্ট বা ক্যারিসম্যাটিক নেতার যদি আবির্ভাব ঘটে, যার অঙ্গুলি হেলনে পুরো রাজনৈতিক দল চলতে থাকে। এই ধরনের নেতারা যাদের সাধারণত বেঁচে থাকেন, তারা পলিটিক্সটাকে ভালোবাসেন বলে বা রাজনীতি করার জন্যই, এবং সেটাই তাদের জীবনের মূল লক্ষ্য বা এম হয়ে থাকে। এরপরে যেটা বলা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা তো দেখি পৃথিবীর ইতিহাসে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দেখা গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্বই সাধারণত দেখা গেছে 90 দশকে আমরা দেখি যদি, তাহলে দেখা যায় যে তখন ভেঙে গেছিল ঠান্ডা যুদ্ধ। তার আগে যদি দেখা যায় যে বিশ্ব দুটো অংশে বিভক্ত ছিল। বিংশ শতাব্দীর শেষের দিকে at the end of 20th century অনেকে বলে থাকেন যে সোভিয়েত ইউনিয়ন ব্রেক হয়ে যায়, অর্থাৎ ভাঙন পায়। সেই ভাঙনের পর ফের গণতন্ত্রের আবার জয়যাত্রা শুরু হয়, বা গণতন্ত্রের কনসেপ্টটা আবার আসতে শুরু করে, কেননা সমাজতন্ত্র তো সেখানে বিফল হয়ে গেছে। সেই সময় আমেরিকান গণতন্ত্র অনেক জায়গায়, বা আমেরিকান বা একটা ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি সেই সময় পৃথিবীর অনেক জায়গায় ফলো করা হতো বা অনুসরণ করা হতো।
কিছু কিছু আধুনিক বিশ্লেষকগণ রয়েছেন, তারা বলেন যে এই সময় অধিকাংশ দেশে যদি দেখা যায় যে অনেকে বলে থাকেন এটা হচ্ছে একটা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে উল্লেখ করা যেতে পারে। কেন বলা যেতে পারে? একটা নির্দিষ্ট সময় পর দেখা গেছে যে মুখোশ পরা কিছু একনায়কের অধীনে গণতন্ত্র অনেক সময়, তখন তো আর গণতন্ত্র থাকে না, তখন সেটা একটা অথরিটেটিভ ব্যাপারে এসে যায়। সুতরাং এই ধরনের গণতন্ত্রের পূর্ব শর্ত হিসেবে শুধুমাত্র নির্বাচন, এবং অনেক ক্ষেত্রেই তা সুষ্ঠুভাবে চালিত হয় না। খর্ব হয় কি হচ্ছে বাক স্বাধীনতা, স্বাধীনতার যে মত প্রকাশ রয়েছে, স্বাধিকার সহ আরো অনেক কিছু ব্যাপার পরিলক্ষিত হতে থাকে। তাই ম্যাক্স ওয়েবার বলেছিলেন যে নেতার কথা সেখানে একজন কিন্তু ভালো ওরেটরের প্রয়োজন আছে, বা ভালো বক্তার প্রয়োজন আছে, একটা ক্যারিসম্যাটিক অ্যাটিটিউডের প্রয়োজন আছে, বা সর্বগুণ সম্পন্ন হওয়া প্রয়োজন আছে। কিন্তু বাস্তবে যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সেই নেতার পক্ষে সমান সালে নাগরিকদের প্রতি ফুলি রেসপন্সিবল হওয়া সম্ভবপর হয় না। তাই প্রশ্ন উঠেছে, একজন নেতা একই সঙ্গে কি বাস্তববাদী হতে পারে, বা অন্যদিকে কি সমাজ রাজনীতিতে একটা র্যাডিক্যাল চেঞ্জ করতে পারে? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। বর্তমান বিশ্বে দেখা গেছে যে ম্যাক্স ওয়েবারের যদি সংজ্ঞাগুলোকে আমরা দেখি, তাহলে দেখা যায় যে সেই হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের বাইডেন সাহেবের কথা বলতে পারি, রাশিয়ার পুতিন সাহেবের কথা বলতে পারি, আর ভারতবর্ষে দেখা যায় যে নরেন্দ্র মোদীর মতো লোককে আমরা দেখতে পাই। এইসব রাজনৈতিক নেতা যদি লক্ষ্য করো, তাহলে দেখা যায় যে তারা ক্যারিসম্যাটিক জোরে জোরে জনস্রোতকে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারে। সুতরাং পুরো রাজনৈতিক দলকে তাদের যথেষ্ট ক্ষমতা আছে, এবং পুরো রাজনৈতিক দলকে তারা একা হাতে সোললি কন্ট্রোল করতে পারে। রাজনীতি তাদের কাছে জীবনের সবকিছু বলে বিবেচিত হয়। কিন্তু যখনই নৈতিক মেরুদণ্ড বা ক্ষমতার প্রতি নির্লোভ একটা মনোভাব, বা বিচার করার একটা যোগ্যতা এবং দায়িত্ব সম্পর্কে কনসাসনেস মানুষের মধ্যে গড়ে ওঠে, বা সচেতনতা গড়ে ওঠে, তখনই দেখা যায় যে তাদের মধ্যে যথেষ্ট বক্তব্য পেশ করার প্রবণতা দেখা যায়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বলতে পারা যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উচিত, যেমন নরেন্দ্র মোদী অনেক সময় যেটা করেছিলেন, তখন তার বিরুদ্ধে অনেক কথা উঠেছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানে অযাচিত কখনো হস্তক্ষেপ করা উচিত নয়। তাই সমাধান সূত্র হচ্ছে ভোটাধিকার পাওয়া নাগরিকদের গণতন্ত্রের অর্থ বুঝে দায়িত্বশীল নেতৃত্ব বাছাই করতে হবে। অর্থাৎ দায়িত্বশীল নেতৃত্ব দিয়েই তবে দেশটাকে চালনা করা প্রয়োজন আছে। এটাই হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স, বা রাজনীতি বলতে আমরা কি বুঝিয়ে থাকি। এরপরে আমরা যে বক্তব্য পেশ করব সেটা হচ্ছে হোয়াট ইজ এ স্টেট, অর্থাৎ রাষ্ট্র বলতে আমরা কি বুঝবো। দেখা যায় যে আধুনিক যে রাজনৈতিক চিন্তাবিদরা রয়েছেন, তারা সবাই ম্যাক্স ওয়েবারের সঙ্গে অনেক ক্ষেত্রেই একমত, এবং বলেছেন যে রাষ্ট্র এককভাবে ধৈর্য বা বৈধ বা লেজিটিমেট পাওয়ার সেটাকে প্রয়োগ করতে পারে। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলও একটা খুব দামি কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে রাষ্ট্র হলো স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সুসংগঠিত কয়েকটা পরিবার এবং গ্রামের সমষ্টি। অর্থাৎ পরিবার হচ্ছে সব থেকে ছোট, মানুষ পরিবারই জন্মগ্রহণ করে, তারপরে সে ব্রডার ফ্যামিলি হিসেবে তোমার আত্মীয় স্বজন তো নিশ্চয়ই থাকে, তার সঙ্গে যে গ্রামে বিলং করে তা বা শহরে করে, সেখানেই তার পরিবারটা পারিবারিক জীবনটা অতিবাহিত হয়। সুতরাং স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার এবং গ্রামের উপস্থিতি। নগর রাষ্ট্র, যে অ্যারিস্টটল যে সিটি স্টেট বা নগর রাষ্ট্রের কথা বলেছিলেন, সেই নগর রাষ্ট্র বা পলিসের ধারণার পরিপ্রেক্ষিতে অ্যারিস্টটল রাষ্ট্রের সংখ্যা নির্ধারণ করেছেন। উড্রো উইলসনও একটা বিশেষ কথা বলেছিলেন। কি বলেছিলেন?
বলেছিলেন যে রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এবং জনসমষ্টি। অর্থাৎ রাষ্ট্র যদি দেখো সেখানে কিন্তু নিয়ম নীতির বাঁধন থাকবে এবং সেখানে রাষ্ট্রের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তার নিজস্ব একটা বাউন্ডারি থাকে বা নিজস্ব একটা সীমা পরিসীমা করা হয়ে থাকে। সুতরাং নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী বলা যায় যে একটা জনসমষ্টি, সেটা কি আমরা স্টেট বা রাষ্ট্র হিসেবে উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক গার্নারও খুব ভালো কথা বলেছিলেন। কি বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞান এবং শাসনতান্ত্রিক আইনের ধারণা অনুসারে যদি রাষ্ট্রকে আমরা ডিফাইন করার চেষ্টা করি, তাহলে রাষ্ট্র হচ্ছে প্রথমে অল্প বিস্তর সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটা জনসমাজ, সাধারণত যা নির্দিষ্ট ভূখণ্ডে কি হচ্ছে, তারা পার্মানেন্টলি বা স্থায়ীভাবে স্বাধীনভাবে বসবাস করছে এবং তারা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকছে এবং দেখা যাচ্ছে যে তাদের বলা যায় যে, এবং এটি একটি সুসংগঠিত বা একটা ওয়েল স্ট্রাকচার্ড অ্যাডমিনিস্ট্রেশন বা শাসন ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থার প্রতি অধিবাসীদের স্বভাবজাত আনুগত্য অনেকখানি লক্ষিত হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক অ্যান্ড্রু হেউড এর কথা আমরা বারে বারে বলবো। তিনি ফোর অ্যাসপেক্ট বা চারটি দৃষ্টিকোণ থেকে তিনি রাষ্ট্রকে পর্যালোচনা করার চেষ্টা করেছেন। কি করেছেন? প্রথমত বলেছেন যে একটা চেষ্টা করে থাকি আমরা আদর্শবাদী বা ভাববাদী দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয়ত বলা হচ্ছে না কি কাজ করছে, অর্থাৎ ক্রিয়াবাদী বা বলা যেতে পারে কার্যগত দৃষ্টিকোণ, সেখান থেকে আমরা বলতে পারি। তৃতীয়ত হচ্ছে অর্গানাইজেশনাল অ্যাসপেক্ট বা সাংগঠনিক দৃষ্টিকোণ, এবং চতুর্থত যেটা বলা যেতে পারে আন্তর্জাতিক দৃষ্টিকোণ বা বলা যেতে পারে ইন্টারন্যাশনাল একটা অ্যাসপেক্ট থেকে বিবেচনা করতে পারি। এখন বলা হচ্ছে রাষ্ট্রের ভূমিকা এবং কার্যাবলী নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। অ্যান্ড্রু হেউড সাহেব রাষ্ট্রকে সাধারণত নিম্নলিখিত ভাবে বিভক্ত করার চেষ্টা করেছেন। কি রকম করেছে? প্রথমত বলেছেন মিনিমাম স্টেট, অর্থাৎ ন্যূনতম রাষ্ট্র। দ্বিতীয়ত হচ্ছে বিকাশ বা উন্নয়নমুখী রাষ্ট্র, অর্থাৎ একটা ডেভেলপিং একটা স্টেট। তৃতীয়ত বলা হচ্ছে সামাজিক গণতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ যেটাকে বলা যেতে পারে সোশ্যাল ডেমোক্রেটিক স্টেট। এবং চতুর্থত বলা যেতে পারে সমাজবাদী রাষ্ট্র, অর্থাৎ সমাজবাদী না, সমষ্টিবাদী রাষ্ট্র, একটা কালেকটিভ স্টেট হিসেবে আমরা উল্লেখ করতে পারি। আর একটা হচ্ছে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্র, অর্থাৎ দ্য স্টেট উইথ ফুলি কন্ট্রোল, অর্থাৎ আর একটা বলা যেতে পারে রিলিজিয়াস স্টেট বা ধর্মীয় রাষ্ট্র হিসেবেও আমরা তাকে বিবেচনা করতে পারি। রাষ্ট্র সাধারণত দেখা যায় যে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। কিরকম হয়ে থাকে? তাদের মধ্যে বলা হচ্ছে রাষ্ট্র অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে পৃথক হয় সামাজিক দৃষ্টিকোণ থেকে। এই প্রতিষ্ঠানগুলি সাধারণত রাষ্ট্রগুলির মধ্যে সাধারণত একে অপরের বলতে পারো যে রাষ্ট্রগুলির মধ্যে থাকে এবং একে অপরের বলা যায় যে ক্ষতি করার অনেক সময় চেষ্টা করে। আবার সুতরাং উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধিত্বমূলক বলা যায় যে প্রতিষ্ঠানের দ্বারা চালিত হতে হয়। যেমন ধরো একটা পার্লামেন্ট, এবং শুধু পার্লামেন্ট থাকলেই হয় না, তার অধীন বিচার ব্যবস্থা, তারপরে হচ্ছে বলা যেতে পারে নেতা ক্যাবিনেট রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়া বলা যায় সামাজিক পরিপ্রেক্ষিতে সোশ্যাল অ্যাসপেক্টের থেকে ক্রুশিয়াল অ্যাসপেক্টের থেকে যদি বিবেচনা করা হয়ে থাকে, তাহলে দেখা যায় যে সেখানেও কিন্তু দেখা যায় চীন এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনেক সময় বিরোধ থাকে, কেননা দুটো দেশই কিন্তু চেয়েছিল যে সমাজতান্ত্রিক রাষ্ট্র হতে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে চীন বা রাশিয়া তাদের মধ্যে তারা দুজনে একই মানসিকতাও যদি পোষণ করে, তবেও কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
অন্যদিকে ক্যাপিটালিস্ট আর যদি সোশ্যালিস্ট ইকোনমি, মানে ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট অর্থাৎ পাশ্চাত্য এবং পুঁজিবাদী এই ধরনের মানসিকতা দিয়ে যদি চলে, তাহলে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এর পারফেক্ট উদাহরণ হতে পারে। এবং একদিকে দেখা যাচ্ছে যে সমাজতান্ত্রিক বলা যেতে পারে রাষ্ট্রের ক্ষেত্রে সমাজের উৎপাদনশীল বলতে পারো জিনিসের বন্টন ঠিকমতো হওয়া প্রয়োজন আছে, বা রাষ্ট্রে সেটা যাতে ঠিকমতো বন্টিত হয় এই ব্যাপারটা লক্ষ্য করা উচিত। উদাহরণ হিসেবে আমরা কিন্তু ডেভিড ইস্টনের সিস্টেম থিওরির কথাও বলতে পারি। কিরকম বলা যায়, ধরুন সেখানে দুটো কনসেপ্ট থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। এখন সেক্ষেত্রে ধরা যায় যে যখন কোনো জিনিস তৈরি করা হয়, ধরুন একটা বাড়ি তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু সেখানে তার হচ্ছে অনেক মাল মেটেরিয়ালের প্রয়োজন হয়ে থাকে। এই মাল মেটেরিয়াল গুলির সম্মেলন প্রচেষ্টার মাধ্যমে এবং থ্রু লেবার, অর্থাৎ সেক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে বাড়িটা মানে বলা যেতে পারে সেটা তৈরি হয়ে থাকে। সুতরাং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাই বলা হচ্ছে যে ইন ইচ কেসেস দ্য স্টেট ইজ ডিফারেন্টলি স্ট্রাকচারড, অর্থাৎ বিভিন্ন ভাবে তৈরি হয়ে থাকে। অপারেটর ইন সোশ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সেক্ষেত্রে যে অপারেট করছে সে কিন্তু একটা সোশ্যাল ফ্রেমওয়ার্কে আসপেক্টে করে থাকে। এবং সেখানে তাই দেখা যায় যে এই ধরনের প্রভাব অনেক সময় দেখা যায় যে লার্জ এক্সটেন্টে লক্ষ্য করা যায়, এবং সেখানে দেখা যায় যে সেখানে রাষ্ট্রের বিভিন্ন ভিন্নতা বা বিভিন্ন ধরনের রাষ্ট্রের কথা আমরা বলে থাকি। তাই এবারে আমাদের বক্তব্য হবে বা আলোচ্য বিষয় হবে র্যালফ মিলিব্যান্ডের ভিউ অন দ্য স্টেট। অর্থাৎ সেক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে আগে শিখে বলা হচ্ছে দ্য স্টেট ইজ আ ক্যাপিটালিস্ট সোসাইটি। অর্থাৎ দেখা যায় যে রাষ্ট্র হচ্ছে একটা পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা রাষ্ট্রের কনসেপ্ট দেখে থাকি। এবং মিলিম্যান বলেছিলেন যে সেখানে বলা হচ্ছে বিভিন্ন উপাদান বা ফ্যাক্টরের কথা বলেছেন, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে যার সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে তোমার কি বলা যেতে পারে ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। প্রথমত স্টেট অ্যাপারেটাস বা সোশ্যাল ফ্যাক্টরস বা উপাদানগুলি হচ্ছে, অনেকে বলা হতো সেগুলোকেই আমরা সরকার হিসেবে বিবেচনা করতে পারি। তান্ত্রিক উপাদান হচ্ছে দুটো জিনিস, কনসেপ্ট কত পাল্টে যাচ্ছে। সেখানে হচ্ছে সিভিল সার্ভিস, এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে আমলাতন্ত্র। উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে যদি দেখা যায়, এই শাসনতান্ত্রিক শাসক হলো সাধারণত নিরপেক্ষ, নিউট্রাল হয়ে থাকে ক্যারেক্টারের দিক থেকে। অর্থাৎ দেখা যায় যে নিরপেক্ষ বা নিউট্রাল হয়ে থাকে, এবং রাজনীতিবিদ্যা পর্যন্ত যারা ক্ষমতা প্রয়োগ করে থাকে সেখানে অনেকের পক্ষে বলা যায় যে সেখানে তাদের মাধ্যমে বাস্তবেও সেটা ঠিকমতো রূপায়িত করা সম্ভবপর হতে পারে। অন্যদিকে যদি ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের কথা বলি, আমলাতন্ত্র সাধারণত নিজস্ব কর্তৃত্ব নিয়ে সাধারণত চলাচল করে থাকে এবং ক্ষমতাকে ইমপ্লিমেন্ট করে বা প্রয়োগ করে থাকে। তৃতীয়ত বলা যায় যে মিলিব্যান্ডে সাধারণত দেখা যায় দিস কেম টু দ্য মিলিটারি অ্যান্ড দ্য পলিটিক্স। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে বলা যেতে পারে যে একটি রিপ্রেসিভ আর্ম হিসেবে, স্টেটের একটা রিপ্রেসিভ আর্ম হিসেবে কিন্তু কি বলা যেতে পারে যে বলা যায় যে একটা ভূমিকা থেকে থাকে। চতুর্থত জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত সাংবিধানিক ব্যবস্থায় দেখা যায় যে সেখানে বিচার ব্যবস্থায় বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে বলা যেতে পারে বিচার ব্যবস্থাকে ঠিকমতো প্রয়োগযুক্ত করতে হবে, অর্থাৎ তার মানে কি করতে হবে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এবং সেখানে বলা যেতে পারে গভর্নমেন্ট বা সরকারি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কি হয়ে থাকে, দেখা যায় যে রাষ্ট্রগুলো অনেক বেশি স্বাধীন হয়ে থাকে, এবং সেখানে তারা অনেক সময় ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ চেক অফ দেম। কিন্তু অনেক সময় যদি দেখা যায় যে বলা যায় যে গভর্নমেন্ট বা বলা যায় যে ক্ষমতা মানে প্রয়োগের ক্ষেত্রে তাদের যেহেতু তাদের মধ্যে এতটা স্বাধীনতা থাকে, অনেক সময় দেখা গেছে যে ক্যান অ্যাক্ট অ্যাজ এ চেক অফ দেম। অর্থাৎ সেক্ষেত্রে অনেক সময়
বলা যেতে পারে যে তাদের মধ্যে একটা নিয়ন্ত্রণ আসার একটা প্রবণতা ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। পঞ্চমত যেটা বলা যেতে পারে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাধারণত দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের থেকে এই এককগুলো অনেক সময় একে অপরের ওপর কি করা হয়েছে, নির্ভরশীল হয়ে থাকে বা ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এখন যদিও দেখা যায় যে সেখানে পরিস্থিতিটা অনেক পাল্টেছে এবং সেখানে কি হচ্ছে যে দেশের বলতে পারো যে কন্ট্রোল বা কেন্দ্রীয় সরকারের এতটা ভূমিকা সেখানে আজকে হয়তো অতটা লক্ষ্য করা যাচ্ছে না। সবছাড়া বলা যায় যে ব্রিটিশ ব্যবস্থায় সাধারণত দেখা যায় যে অর্থনৈতিক বলবো না, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্বমূলক অ্যাসেম্বলি এবং একটা পার্লামেন্টের কথা বলতে পারি, যেটা ব্রিটিশ ব্যবস্থায় পরিলক্ষিত হয়ে থাকে এবং সেখানে তার সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক দলনেতা বা বলা যেতে পারে যে মানে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা মাল্টি পার্টি সিস্টেমে বিলং করে থাকি, সেহেতু দেখা যায় যে সেখানে কি বলা যায়, পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটা স্টেট ফরমেশনের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ দ্য স্টেট, অর্থাৎ সেখানে রাষ্ট্র কত রকমের হতে পারে। সেখানে আমরা দেখতে গেলে ইফ উই গো থ্রু দ্য পেজেস অফ হিস্ট্রি, অর্থাৎ রাষ্ট্র যদি ঐতিহাসিক পরিবর্তন বা ঐতিহাসিক পেজগুলো আমরা যদি ইতিহাসের পাতাগুলো যদি পাল্টাই, তাহলে দেখা যায় অনেক ধরনের স্টেটের কথা অনেক রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার মধ্যে অনেকে একটু নতুন আসপেক্টে বিচার করে, দ্যাট ইজ দ্য ট্রাইবাল স্টেট বা উপজাতি যুক্ত রাষ্ট্র। দ্বিতীয়ত হচ্ছে ওরিয়েন্টাল এম্পায়ার মানে প্রাচ্যমুখী একটা ব্যবস্থা। তৃতীয়ত হচ্ছে গ্রিক নগর রাষ্ট্র বা যাকে বলা হয় গ্রিস সিটি স্টেট। চতুর্থত রয়েছে রোমান ওয়ার্ল্ড এম্পায়ার বা রোমান রাজত্ব এবং পঞ্চমত যেটা রয়েছে ফেডারেল স্টেট বা বলা যেতে পারে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর শেষে যেটা বলা হয় মডার্ন নেশন স্টেট বা যেটাকে বলা যেতে পারে যে আধুনিক জাতি রাষ্ট্র। 1648 সালে ওয়েস্টফেলিয়া নামে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল। সেই ওয়েস্টফেলিয়া চুক্তি অনুসারে জাতি রাষ্ট্রের বা বলা যেতে পারে এই কনসেপ্টটা, নেশন স্টেটের কনসেপ্টটা উদ্ভব হয়েছিল। মার্ক্সবাদীরা এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে না, এইভাবে রাষ্ট্র উদ্ভাবিত হয়েছিল তারা কিন্তু বিশ্বাস করে না, বরং বলে যে রাষ্ট্রের উদ্ভবের কারণ কিন্তু অনেক আলাদা বা ভিন্ন হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে মার্ক্সীয় ব্যবস্থায় কি বলা হলো? মার্ক্স তো দেখিয়েছে সোসাইটি হচ্ছে অনেক বেশি শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা। সুতরাং দাস সমাজে যখন স্লেভ সোসাইটি ছিল, সেই সমাজে কৃতদাসদের দমন করার জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। মার্ক্স এবং এঙ্গেলস বলেছিলেন যে তাই রাষ্ট্র হচ্ছে ইট ইজ আ মেথড অফ ক্লাস এক্সপ্লয়টেশন, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের একটা হাতিয়ার এবং শ্রেণী শাসনের একটা হাতিয়ার হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আচ্ছা, এরপরে কি বলা যেতে পারে যে সেখানে কেন রাশিয়া সেই সময় 90-এর দশকে চেষ্টা করেছিল। সেখানে দেখা যায় একটা রাশিয়ান রেভলিউশন ইন রাশিয়া and instead of a classless and structure and stateless society, অর্থাৎ যেখানে কোনো রকম stratified society থাকবে না বা শ্রেণীগত বৈষম্য থাকবে না, সেখানে দেখা যাবে যে তাহলে পাওয়ার শুড বি মানে পাওয়ার কার হাতে থাকবে, power getting concentrated in the hands of a few people during Soviet times, অর্থাৎ কিছু লোকের হাতে হয়তো ক্ষমতা থাকবে কিন্তু মাস পপুলেশনের হাতে ক্ষমতা থাকবে না। এরপরে যেটা আমরা আসি যেটা হচ্ছে বিংশ শতকে বলা যেতে পারে উদারনীতিবাদী যারা রয়েছে তারা রাষ্ট্রের ধারণা বলা যায় যে কল্যাণের কথা বলেছে তারই সঙ্গে,
অর্থাৎ তাদের কাছে বেশিরভাগ রাষ্ট্র যেহেতু উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু রাষ্ট্রের কাজকর্মের মধ্যে একটা ওয়েলফেয়ারিজম বা বলা যেতে পারে একটা কল্যাণমূলক রাষ্ট্রের কনসেপ্ট বিরাজ করে থাকে। এবং সেখানে সামাজিক কল্যাণের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতাকে ভীষণভাবে কি করা হচ্ছে, পার্সোনাল যে ফ্রিডম বা লিবার্টি রয়েছে তাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে নারীবাদীরা যারা রয়েছেন তারা কিন্তু মনে করেন যে পুরুষতান্ত্রিকতার বৃহত্তম প্রকাশ কিন্তু দেখা যায় রাষ্ট্রের মধ্য দিয়ে। রাষ্ট্র, এর আগেও আমরা বলেছিলাম, রাষ্ট্র তার আইন, আমলাতন্ত্র, পুলিশ সবকিছু খুব পাওয়ারফুল। সামরিক এবং আধা সামরিক বাহিনী, বিচারালয় ইত্যাদির মধ্য দিয়ে নারীদের উপর আধিপত্য বিস্তার করা সম্ভব হয়। যদিও আমরা আজকে সমাজ ব্যবস্থায় অনেক এগিয়ে গেছি, স্টেট কনসেপ্টে অনেক এগিয়ে গেছি, নারীরা অনেক এগিয়ে গেছি, কিন্তু তাহলেও দেখা যায় যে আজকের দিনে আমাদের সমাজ ব্যবস্থা অনেকটা এখনো কিন্তু প্যাট্রিয়ার্কাল বা পিতৃতান্ত্রিকতা রয়ে গেছে। তবে রাষ্ট্রের প্রতিটি প্রশ্নে যদি লক্ষ্য করা যায়, সেখানে দেখা যায় যে আজকে নারীবাদেরও অনেক বিপ্লব ঘটে গেছে। সেখানে একটা লিবারেল ওমেনহুড বা রাজনৈতিক নারীবাদ যেমন দেখা যায়, তেমনি অন্যদিকে বৈপ্লবিক নারীবাদও লক্ষিত হয়ে থাকে। উদারনৈতিক নারীবাদে সাধারণত যেটা দেখা যায় যে সেখানে বলা যেতে পারে যে লিঙ্গ যে ব্যবসাম্য, এই ব্যাপারটা অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি, এই ব্যাপারটার উপর ভীষণভাবে গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে। কিন্তু বৈপ্লবিক নারীবাদ বা র্যাডিক্যাল ফেমিনিজমের কথা বলতে গেলে সাধারণত নারীদের বলা যেতে পারে যে বলা যায় যে এটা বৈপ্লবিক নারীবাদ মানে কি খুব অ্যাগ্রেসিভ ইন অ্যাটিটিউড হয় এবং তারা সবসময় একটু পাওয়ার স্ট্রাকচার রিলেশনশিপে বিশ্বাস করে থাকে, অর্থাৎ ক্ষমতা গ্রহণ অধিগ্রহণ এইসব ব্যাপার নিয়ে আলোচনা করে থাকে। সেই কারণে অনেকে বলে থাকেন যে বৈপ্লবিক নারীবাদ হচ্ছে দ্য স্টেট ইজ রান বাই মেন, অর্থাৎ রাষ্ট্র কি হচ্ছে মানুষের দ্বারা চালিত হয় অ্যান্ড ফর দ্য মেন, এবং বলা হচ্ছে মানুষের জন্যই সেটা চালিত হয়ে থাকে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার অন লেজিটিমেশন। জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার একটা কথা বলেছিলেন তার বিখ্যাত বই, যে বইটির নাম হচ্ছে দ্য থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশনস। এই গ্রন্থে কি বলেছেন, এই গ্রন্থে সাধারণত তিনি পলিটিক্যাল অথরিটি বা রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে কিছুটা আলোচনা করে থেকেছেন। সেখানে বলা যায় যে এই রাজনৈতিক কর্তৃত্ব কি রকম হয়ে থাকে। উত্তর যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে সেখানে বলা হচ্ছে একটা হচ্ছে সাবেকি কর্তৃত্ব বা যেটাকে বলা যায় ট্র্যাডিশনাল অথরিটি, দ্বিতীয়ত রয়েছে সম্মোহনী কর্তৃত্ব বা যেটাকে বলা হয় ক্যারিসম্যাটিক অথরিটি, এবং তৃতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে আইনানুগ আমলাতন্ত্র বা আমলাতান্ত্রিক এবং আইনানুগ যুক্তিবাদী তত্ত্ব বা যেটাকে বলা যায় লিগাল ব্যুরোক্র্যাটিক আর লিগাল রেশনাল অ্যাক্টিভিটি এই হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং ম্যাক্স ওয়েবার যে তত্ত্বের কথা বললেন কর্তৃত্ব সম্পর্কে বিভাজন করতে গিয়ে, তিনি যে কর্তৃত্বের কথা বলেছেন সেটা প্রথম যেটা বলা যায় দ্যাট ইজ দ্য সাবেকি কর্তৃত্ব বা ট্র্যাডিশনাল অথরিটি। এবং এই কর্তৃত্ব সাধারণত প্রতিষ্ঠিত হয় যেখানে ঐতিহ্য ট্র্যাডিশন তার বৈধতা লেজিটিমেসি অফ ট্র্যাডিশন, অর্থাৎ বলা যায় যে এই লেজিটিমেসি অফ বলা যেতে পারে ঐতিহ্য যে ট্র্যাডিশনাল জিনিসপত্র রয়েছে সেই ঐতিহ্যের বৈধতা স্বীকৃতির ভিত্তিতে। সাধারণত যদি হেরিডিটারি লক্ষ্য করতাম তাহলে দেখা যায় যে সেখানে সাধারণত একটা হেরিডিটারি কনসেপ্ট থাকে, অর্থাৎ বংশানুক্রমিক শাসনের একটা ট্র্যাডিশন বা ঐতিহ্য থেকে থাকে, আর সেই ঐতিহ্যের পেছনে সাধারণত সেখানে সেটার একটা অ্যাকসেপ্টেন্সও থাকে বা অনুমোদন থাকে। ক্ষমতা প্রয়োগের বৈধতাকে এই অনুমোদন সাধারণত প্রতিষ্ঠিত করে থাকে, যেমন সুদীর্ঘকালের ঐতিহ্যই হচ্ছে অর্থাৎ সাবেকি কর্তৃত্বের উৎস।
সুদীর্ঘকাল ঐতিহ্য মানে কি? যেমন ধরুন গ্রেট ব্রিটেনে আজকে আমাদের উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চয়ই গ্রেট ব্রিটেনে রয়েছে, কিন্তু গ্রেট ব্রিটেনে সাইমালটেনিয়াসলি একটা রাজনৈতিক ব্যবস্থা থাকে, যদিও সে তাকে অনেকখানি গণতান্ত্রিক ব্যবস্থার আবহে নিজেকে মোল্ড করে নিয়েছে, দ্যাট ইজ দ্য মনার্কি বা রাজতন্ত্রের কর্তৃত্ব। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্মোহনী কর্তৃত্ব। সেখানে কি বলা হচ্ছে, সাধারণত অনন্য সাধারণ ব্যক্তিগত যে মানুষের মধ্যে গুণাবলী রয়েছে তার ভিত্তিতে প্রতিষ্ঠিত যে কর্তৃত্ব রয়েছে, দ্যাট ইজ তার সম্মোহনী কর্তৃত্ব। বিশেষ কোনো ব্যক্তির নানানত নিজস্ব কোনো সম্মোহনী আকর্ষণ থাকতে পারে, অর্থাৎ সেখানে সে খুব ক্যারিসম্যাটিক অ্যাটিটিউডের যদি কোনো মানুষ হয়, কোনো প্রেসিডেন্ট হয়, তাহলে কিন্তু বা যদি সে প্রাইম মিনিস্টার হয়, সেখানে কিন্তু তার বক্তব্য শোনার লোকেরা অনেক বেশি থেকে থাকে। এই সংশ্লিষ্ট ব্যক্তির যে আইডিওলজি বা মতাদর্শ এবং মূল্যবোধের প্রতি মানুষের একটা নিজস্ব ফেতি তৈরি হয়ে যায়। যেমন ইন্দিরা গান্ধীর প্রতি একসময় মানুষের অনেক অবিচল ধারণা ছিল এবং তারা অনেক সময় দ্বিধাহীন ভাবে তাদের মধ্যে এই ফেতটা পরিলক্ষিত হয়। এখানে বলতে গিয়ে সেই রকম অবিচল কর্তৃত্বের বা সব বলা যেতে পারে সম্মেলনী কর্তৃত্বের বিচার হিসেবে আমরা কাকে বলতে পারি, যেমন মহাত্মা গান্ধীর কথা বলতে পারি, লেনিনের কথা বলতে পারি, মাও জেতুং এর কথাও আমরা বলতে পারি। এই ধরনের রাজনৈতিক কর্তৃত্বকে ঠিকমতো কার্যকর করতে হবে এবং ব্যক্তিগত যে গুণাবলী এবং সামর্থ্যকে সাধারণত দেখা যায় যে বলা যেতে পারে একটা আনুষ্ঠানিক আকার বা প্রাতিষ্ঠানিক বলা যায় যে আকার দেওয়া শুরু হয়ে থাকে। সুতরাং রাজনৈতিক কর্তৃত্বকে ঠিক মতো কাজ করতে গেলে মানুষের যে পার্সোনাল যে গুণগুলো রয়েছে বা তার এবিলিটি রয়েছে সেগুলোর উপরেও কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইনানুগ বা আমলাতান্ত্রিক গণতন্ত্র মানে যুক্তিবাদী কর্তৃত্ব। সেখানে দেখা যায় যে সাম্প্রতিক কালে সকল গণতান্ত্রিক রাষ্ট্রে যদি বিবেচনা করা যায়, সাধারণত এই ধরনের কনসেপ্টটাই বিরাজ করে। আইনানুগ আমলাতান্ত্রিক একটা ব্যুরোক্রেসি বা লিগ্যাল রেশনাল একটা লিডারশিপ দেখা যায়। আইনানুগ যুক্তিবাদী কর্তৃত্ব আইনের ওপর এবং আইনের দ্বারাই সেটা সাধারণত এস্টাবলিশড হয়ে থাকে বা প্রতিষ্ঠিত হয়ে থাকে। এক্ষেত্রে নাগরিকদের কিন্তু একটা যে আনুগত্য রেসপেক্ট এই বিষয়টি নির্ধারিত হয় বা ডিটারমাইন্ড হয়ে থাকে সাধারণত নির্দিষ্ট আইন এবং বিধি ব্যবস্থার মাধ্যমে। সাধারণের আইনজ্ঞের ভিত্তিতে এই ধরনের সাধারণত রাজনৈতিক কর্তৃত্বের সাধারণত সৃষ্টি হয়ে থাকে। জনগণ যদি না সৃষ্টি বা সাপোর্ট করে রাজনৈতিক কর্তৃত্ব বা পলিটিক্যাল অথরিটির পক্ষে, তার পক্ষে সার্ভাইভ করা অতটা সম্ভবপর হয় না। সুতরাং রাজনৈতিক কর্তৃত্বেরও দুটো দিক আছে। কিরকম হয়? রাজনৈতিক কর্তৃত্বের সৃষ্টি হয় একটা সুনির্দিষ্ট আইনের স্পষ্ট কাঠামোর উপর ভিত্তি করে, আর দ্বিতীয়ত বলা যায় এবং এই ক্ষেত্রে বলা যায় ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য হচ্ছে ভীষণভাবে বিধিসম্মত এবং বুদ্ধিগ্রাহ্য। অ্যাকর্ডিং টু ওয়েবারের অভিমত অনুসারে এক্ষেত্রে বৈধতার ভিত্তি হচ্ছে আইনের প্রতি আনুগত্য। এরপর বলা যায় বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় সাধারণত এই রাজনৈতিক কর্তৃত্বের কার্যকারিতা যদি লক্ষ্য করো বা স্থায়িত্ব যদি লক্ষ্য করো, তাহলে দেখা যায় যে সাধারণত সেটা অন্যান্য সমস্ত ধরনের শাসন ব্যবস্থার তুলনায় তার মধ্যে স্টেবিলিটি বা তার স্থায়িত্ব, তার পার্মানেন্সি এটা অনেক বেশি হয়ে থাকে। কারণ এটা কি হচ্ছে, এই কর্তৃত্ব ভীষণভাবে আইনকে অনুসরণ করে ডেভেলপ এবং সেখানে সুতরাং সে তার নিজের ইন্টেলিজেন্সি প্রয়োগ করে, বুদ্ধি প্রয়োগ করে এবং সেটা সেই জন্য লোকের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে থাকে বা যুক্তিগ্রাহ্য হয়ে থাকে। এবং এই যে আমরা তিন ধরনের কর্তৃত্বের কথা বলেছিলাম, সেখানে সেই কর্তৃত্বে দেখা যায় যে সেখানে তার মধ্যে একটা মিক্সচার লক্ষ্য করা যায়, অর্থাৎ মিশ্র অস্তিত্বের একটা
ওপর যে রাজনৈতিক ব্যবস্থা যদি তৈরি হয়ে থাকে, কোনো পলিটিক্যাল সিস্টেম যদি ডেভেলপ করে, তবে সেখানে যে অথরিটি তৈরি হয়, যে কর্তৃত্ব তৈরি হয়, সেই কর্তৃত্বের মধ্যে অনেক বেশি এফিসিয়েন্সি বা দক্ষতা, অ্যাক্টিভ মানে তার অ্যাক্টিভ হওয়ার কার্যকারিতা এবং তার ইউনিভার্সালিটি বা সার্বজন গ্রহণযোগ্য হওয়ার একটা টেন্ডেন্সি খুব বেশি থাকে। এই কারণে ওইবার প্রকৃতপক্ষে মিশ্র রাজনৈতিক কর্তৃত্বের কথাই বলেছিলেন। মিশ্র রাজনৈতিক কর্তৃত্ব যদি আলোচনা আমরা করে থাকি, তাহলে দেখা যায় যে মিশ্র রাজনৈতিক ব্যবস্থায় যে রাজনৈতিক বা রাজনৈতিক কর্তৃত্বের পরিচয় পাওয়া যায়, তা সাধারণত যেটা সাবেকি বা ট্র্যাডিশনাল লিডারশিপ থাকে, কর্তৃত্ব এবং আইনানুগ আমলাতন্ত্র তান্ত্রিক যে বা লিগাল ব্যুরোক্রেটিক লিগাল লিডারশিপ যেটা থেকে থাকে, তারই একটা মিক্সচার বা সংমিশ্রিত রূপ হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। উদাহরণ হিসেবে পৃথিবীর শক্তিধর রাষ্ট্র হিসেবে আমরা আমেরিকাকে পাই। সেই আমেরিকার রাষ্ট্রপতির কথা যদি বিচার করো, যেমন বিডেন এখন বা বাইডেন, তার মধ্যে একটা যেমন ধরো একটা একটা সংমিশ্রণ দেখা যায়। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ভীষণ ভালো, তার মধ্যেও তার একটা ক্যারিসম্যাটিক অ্যাটিটিউড রয়েছে। ইন্দিরা গান্ধী ক্যারিসম্যাটিক অ্যাটিটিউড রয়েছে, কিন্তু তার সঙ্গে তার বুদ্ধিমত্তা দিয়েও তাকে সরকার চালাতে হয়। সুতরাং সেখানে একটা তার মধ্যেও কিন্তু একটা আমলাতান্ত্রিক কর্তৃত্বের সংমিশ্রণ ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। এরপরে আমরা যেটা আসবো, সে টপিকটা হচ্ছে পার্সোনাল অফ দ্য স্টেট মেশিন, এলিট সম্প্রদায় বা দ্য এলিটের কথা বলতে পারে। এলিট শব্দটি সাধারণত ফরাসি ভাষা থেকে উদ্ভূত হয়েছে। বাংলা এলিট শব্দের মানে হচ্ছে অভিজাত। এলিট বা অভিজাত বলতে আমরা সাধারণত এলিট লিডারশিপ নেতৃত্বের কথা বলতে পারি, ক্ষমতা বা প্রভাবশালী গোষ্ঠী একটা মেম্বারশিপ বা সদস্য পদকে বুঝিয়ে থাকে। সাধারণত এলিট হলো সেই সমস্ত ব্যক্তিরা যারা সমাজের অভ্যন্তরে, অর্থাৎ তারা নেতৃত্ব বা ক্ষমতা বা ভীষণভাবে মর্যাদার দ্বারা ভীষণ হায়ার লেভেলে বা উচ্চ স্তরে অবস্থিত হয়ে থাকে এবং যাদের যথেষ্ট সামাজিক সোশ্যাল একটা ইনফ্লুয়েন্স, রাজনৈতিক পলিটিক্যাল বা ইকোনমিক ইনফ্লুয়েন্স বা অর্থনৈতিক একটা প্রভাব আছে। যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ ভারতবর্ষে, যেমন আদানি আম্বানি, এদের যথেষ্ট প্রভাব আছে দেশের ইকোনমিক ক্ষেত্রে। সমাজের মধ্যে মর্যাদাগত, ক্ষমতাগত এবং শ্রেণীগত অসাম্যের প্রকৃতি অনুধাবন করার জন্য বা সমাজে যে স্তরবিন্যাস রয়েছে সেই কাঠামোকে বা ধরনকে ভালোভাবে অ্যানালিটিক্যালি বা ভালোভাবে বিশ্লেষণ করার জন্য যদি করতে হয়, তাহলে কিন্তু এলিট সম্প্রদায়কে আমরা বাদ দিতে পারি না। তাই এলিট গোষ্ঠী সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতেই হয়। The state is a set of institutions, অর্থাৎ একটা স্টেটকে আমরা অনেক ধরনের প্রতিষ্ঠানের সমন্বয় হিসেবে আমরা উল্লেখ করতে পারি, যাদের staffed by the people, অর্থাৎ লোকেদের দ্বারা তৈরি হয়, whose ideas and basic attitudes, অর্থাৎ যাদের ধারণা এবং তাদের লক্ষ্য are largely influenced by the origin and social environment, ধরুন সামাজিক যে পরিবেশ আছে তাদের সেই প্রভাবের দ্বারা চালিত হয়ে থাকে। এবং সেখানে বলা হয়, প্রসঙ্গে বলতে গিয়ে ম্যাক্স ওয়েবার একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? ম্যাক্স ওয়েবার বলেছিলেন যে was much concerned with the nature of, বলা যেতে পারে, গ্রামসিস পলিটিক্যাল লিডারশিপ। এক্ষেত্রে বলতে গিয়ে নয়া মার্কসিস্ট বা যারা মার্কসিজম নিয়ে পরবর্তীকালে আলোচনা করেছেন, তাদের মধ্যে একজনকে আমরা পেয়ে থাকি গ্রামসি। এবং গ্রামসি সেই কনসেপ্টে আলোচনা করতে গিয়ে একটা হেজিমনি বা আধিপত্যের কথা বলেছিলেন এবং সেখানে বলেছিলেন যে যে পলিটিক্যাল লিডার বা স্টেট সিস্টেমটা গড়ে উঠবে সেটা অনেকটা হেজিমনি বা আধিপত্যের উপর প্রতিষ্ঠিত হবে। He was in favor of strong, বলা যেতে পারে, পার্লামেন্ট। তিনি বলেছিলেন যে সত্যি একটা ডেমোক্রেসিকে যদি এগিয়ে যেতে হয়, একটা কিন্তু বলা যায় শক্তিশালী পার্লামেন্ট ব্যবস্থা থাকা প্রয়োজন, which he believed would provide an adequate training, বলা যেতে পারে, ground to produce the leaders willing and capable of responsible action। অর্থাৎ যারা এই পার্লামেন্টারিয়ান হবেন, যারা এই পার্লামেন্ট থেকে দেশকে শাসন করবে, তাদের যথেষ্ট ভালোভাবে ট্রেনিং দিয়ে সেইভাবে ডেভেলপ করতে হবে, যারা পরিস্থিতির মোকাবিলা করে সমস্ত আসপেক্টে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
কিন্তু অন্যদিকে অন দ্য কন্ট্রারি মার্ক্সীয় ধারণা অনুসারে এই স্টেট এলিটদের ধারণাকে কম গুরুত্ব দিয়েছেন মার্ক্সিয়ান থিওরিটিশিয়ানরা। তারা কি বলেছেন? তারা বলেছেন, মনে করেছেন যে রাষ্ট্রের কার্যকলাপ অভিজাত শ্রেণীর দ্বারা খুব একটা নিয়ন্ত্রিত হয় না, বরং রাষ্ট্রের কার্যকলাপ সামাজিক প্রেক্ষাপটে এবং অর্থনৈতিক কার্যকলাপের দ্বারাই সাধারণত নিয়ন্ত্রিত হয়ে থাকে। সুতরাং স্টেট পাওয়ার, সুতরাং সর্বাত্মক রাষ্ট্রের ধারণার কথা যদি বলা হয়, তাহলে দেখা যায় সমাজ স্টেট পাওয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হয়ে থাকে। তবে সেখানে যদি একটা টোটালিটেরিয়ান স্টেটের কথা বলি বা সর্বাত্মবাদী রাষ্ট্রের কথা বলি, সেখানে কিন্তু মানুষের স্বাধীনতা সেভাবে লক্ষিত হয় না। এটাই হলো বিপিএসসি 131 ইউনিট 1 এর কনসেপ্ট হোয়াট ইজ পলিটিক্স বা পলিটিক্স এর ধারণা। তার সবকটা আমরা নিয়ে আলোচনা আজকে করে থাকলাম। প্রথমে বললাম পলিটিক্স কাকে বলে, পলিটিক্স এর বিভিন্ন সংজ্ঞা বলে থাকলাম, তাকে সেভাবে আলোচনা করার চেষ্টা করলাম। দ্বিতীয়ত যেটা করে থাকলাম সেটা হচ্ছে যে কাকে বলা যেতে পারে ম্যাক্স ওয়েবার অন লেজিটিমেশন, বৈধতার উপর ম্যাক্স ওয়েবারের কি ধারণা আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এছাড়া বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, ভেরিয়াস ফর্মস অফ দ্য স্টেট করলাম, এবং আরেকটা যেটা করলাম রালফ মিলিম্যান্স এর ভিউজ অন দ্য স্টেট, সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। এইগুলোই ছিল ইউনিট 1 এর বিভিন্ন সাব টপিক। আজকে আমার আলোচনা এখানেই শেষ হলো। নমস্কার।